আমি শুরুতে ছোট্ট একটা গল্প বলি। ১৯৭১ সালের এই জুলাই মাসের ঘটনা। জুলাই মাসের ১৬ তারিখ। সেদিন বাল্টিমোর ডকইয়ার্ড থেকে একটা যুদ্ধজাহাজ ছেড়ে আসার কথা পূর্ব পাকিস্তানে। তখনকার পূর্ব পাকিস্তান। তখন আমাদের বাংলাদেশের ওপরে নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে, নিষ্ঠুর গণহত্যা চালাচ্ছে পাকিস্তানি বাহিনী। সেই যে এসএস পদ্মা ছেড়ে আসার কথা, তারা অস্ত্র পরিবহন করার কথা আমেরিকা থেকে এই বাংলাদেশে, বাংলাদেশের সমুদ্র বন্দরে এই অস্ত্রটা আসবে পাকিস্তানি সেনাবাহিনীর জন্য। এই অস্ত্রটা ব্যবহার করা হবে বাংলাদেশিদের উপরে। এই ঘটনায় তীব্রভাবে রুখে দাঁড়ালো একদল মার্কিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি। রিচার্ড টেলর নামে একজন আমেরিকান শান্তিকর্মী, ওনার উদ্যোগে প্রতিষ্ঠিত একটা সংগঠন, তারা এই প্রতিরোধটা করলো। এই প্রতিরোধের নাম হলো বাল্টিমোর ব্লকেট। এখানে বাল্টিমোর ডকে শ্রমিকদের বোঝানো হলো যে আপনারা এই জাহাজে মাল তুলবেনও না, জাহাজকে ছেড়েও দিতে দেবেন না। এই বোঝানোর কাজটা দেওয়া হলো ওই সংগঠনের সবচেয়ে নিবেদিত প্রাণ এবং কঠোর কর্মী ডক্টর সুলতানা কিডেনহর্ফকে। ডক্টর সুলতানা কিডেনহর্ফ প্রতিটা শ্রমিকের বাসায় বাসায় গেলেন, তাদের ডরমেটরিতে গেলেন, তাদেরকে বোঝালেন। ওই শ্রমিকরা কাজ বন্ধ করে দিল। এসএস পদ্মা ওখান থেকে ছাড়তে পারলো না। বাল্টিমোর ব্লকেট সফল হলো। ইউএস থেকে সেই যুদ্ধ জাহাজ, সেই অস্ত্র ভরা জাহাজ বাংলাদেশে এসে পৌঁছালো না। বাংলাদেশ তো স্বাধীন হলো, মহাযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হলো, গৌরবের এক অধ্যায় রচিত হলো। সেই গৌরবের অধ্যায়ের অর্ধশত বছরেরও বেশি পার হয়ে গেছে। সুলতানা এখন বৃদ্ধা হয়ে গেছেন, ডক্টর সুলতানা এখন বৃদ্ধা হয়ে গেছেন। সেই ডক্টর সুলতানার চারটি নাতি। চারটি নাতির কথা আপনারা অলরেডি জানেন। দুটো নাতি বাংলাদেশ যুব দলের হয়ে অলরেডি খেলে ফেলছে, বাংলাদেশ ন্যাশনাল কালার পরছে, এই আমি যেটা পরা এই জার্সি পরে ফেলছে তারা। আর দুটো নাতি ইউএস ন্যাশনাল টিমের জার্সি পরে ফেলছে। কুইন এর মধ্যে সবচেয়ে বড়, ও ইউএস ন্যাশনাল টিমের হয়ে 3টা ম্যাচ খেলে ফেলছে সিনিয়র ন্যাশনাল টিমের হয়ে। আর এর ভিতরে সবচেয়ে বড় প্রতিভা বলে যে বিবেচিত কাভান সুলেভান। কাভান সুলেভান এখনো আমেরিকা যুব দলের সদস্য, আমেরিকা যুব দলের একগাদা ম্যাচ খেলছে, আমেরিকাকে কনকাকাফ জেতানোর পথে বড় নায়ক ছিল। সেই কাভান সুলেভান 55 বছর পরে একটা মহা বিস্ময় হয়ে পৃথিবীর সামনে আসছে। এডিডাসের আবিষ্কৃত প্রথম 3D বুট পরে মাঠে নামছে কাভান সুলেভান। পৃথিবীর প্রথম ফুটবলার যে এই অত্যাধুনিক প্রযুক্তি, বলা যায় পোস্ট মডার্ন প্রযুক্তির একটা বুট পরে মাঠে নামছে। মজার ব্যাপারটা কি জানেন? এডিডাস ওই বুটে কাভানের নির্দেশনা অনুযায়ী 3টা ফ্ল্যাগ খচিত করে দিছে। একটা ইউএস এর ফ্ল্যাগ, খুবই স্বাভাবিক, সে ইউএস এর মানুষ। একটা জার্মানির ফ্ল্যাগ, কারণ তার নানা জার্মান বিজ্ঞানী কিডেনহর্ফ। আর একটা বাংলাদেশের ফ্ল্যাগ, কারণ তার বুকের ভিতর বাংলাদেশ। আজকে লিওনেল মেসির পাশে দাঁড়ানো এই ছবিটা দিলাম থাম্বনেইলে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য, একই সঙ্গে এটা বোঝানোর জন্য যে আমাদের বাংলাদেশ এখন এরকম একটা জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতেছে যে লিওনেল মেসির সঙ্গে হাড়ে হাড়ে লড়াই করে। আমাদের বাংলাদেশের পতাকা এখন সেই সুলতানার এক নাতির বুটে, যে বুটটা এখন পৃথিবীর সর্বাধুনিক বুটের প্রথম প্রোটোটাইপ। আজকে আমরা এই কাভান সুলেভান, কুইন সুলেভানদের গল্প আমি বহুবার বলছি। আমি সাধারণত কথা দিয়ে রাখতে পারি না। আজকে চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে ওদের নিয়ে যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলোর লিঙ্ক দিতে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি মূলত এডিডাসের এই যে প্রোটোটাইপটা, এটা একটা অত্যাধুনিক প্রোটোটাইপ, এটা নিয়ে কথা বলবো। এবং কাভান সুলেভানের এই যে পৃথিবীর প্রথম বুটটা, এই প্রথম বুটটায় বাংলাদেশের পতাকা খচিত থাকা, এটা কত বড় অর্থবহ সেটা একটু বলবো। কাভান গতকালকে যে বুটটা পরে নামছিলেন, এটাকে অ্যাডিডাস বলতেছে তাদের নেক্সট জেনারেশন মাস পার্সোনালাইজড বুট। মাস পার্সোনালাইজড বুট কেন বলতেছে সেটা একটু পরে বলতেছি। আগে বুটটা দেখেন। এই বুটটাকে ওরা একটা প্রজেক্টের আওতায় আনছে। এই প্রজেক্টটার নাম র্যাডিক্যাল অ্যাথলেট প্রিসেপশন। মানে এই প্রজেক্টের আওতায় 2025 সালের শেষ দিকে কাজ শুরু হয়েছে। মূলত তারা 3D প্রিন্ট করে বুট তৈরি করতেছে। 3D প্রিন্টিং ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন সেক্টরে ইউজ করা হচ্ছে। ডেন্টাল থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কাস্টমাইজেশন করা বিভিন্ন জিনিস তাৎক্ষণিক কাস্টমারের হাতে দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। এটা বুটের জগতে নিয়ে আসলো এডিডাস। এতদিন পর্যন্ত স্পোর্টস বুটটা কয়েকটা আলাদা আলাদা ভাবে তৈরি হতো। সোলটা আলাদা অংশ হিসাবে তৈরি হতো, মূলত কার্বন বা পলিমার দিয়ে তৈরি হতো। ওপরের অংশটায় কোথাও কাপড়ের কাজ ছিল, কোথাও হাতের সেলাই ছিল, কোথাও চামড়া ব্যবহার হতো, কোথাও পলিমার ব্যবহার হতো। এবার এডিডাস যেটা করলো,
এডিডাস পুরো জিনিসটাকে একটা পলিমার উপাদানে নিয়ে আসলো। এই জিনিসটাকে যেভাবে করা হয় সেটা হচ্ছে প্রথমে যার জন্য বানানো হবে তার পা স্ক্যান করা হয়, স্ক্যান করে ডাইমেনশনগুলো ঠিক করা হয়, তার কমফোর্ট জোনগুলো ঠিক করা হয়, কোথায় প্রেশার বেশি যাবে, সে কি উইঙ্গার, সে কি মিডফিল্ডার, কীভাবে দৌড়াবে, এসব কিছু দেখে একজন বায়োমেকানিক্স বিশেষজ্ঞ তিনি একটা ডিজাইন সাজেস্ট করেন। ডিজাইনটা অবশ্যই কাস্টমার দেখবেন, দেখার পরে এই জিনিসটা তৈরি শুরু হয়। মজার ব্যাপার হচ্ছে এখানে যে 3D প্রিন্টারটা ইউজ হয়, এই প্রিন্টারটায় একই প্রিন্টিংয়ে একাধিক মানের একাধিক ঘনত্বের পলিমার ব্যবহারের সুযোগ আছে। ফলে যেটা হয় যে প্রথমে একটা সোল প্রিন্ট হতে থাকে, আপনারা 3D প্রিন্ট জানেন, লেয়ারে লেয়ারে প্রিন্ট হতে হতে ওঠে। সোল যখন প্রিন্ট হয় তখন এক ঘনত্বের পলিমার ওখানে যায়, এরপরে ওপরের অংশগুলো কাপড়ের বিকল্প হিসাবে যে অংশগুলো দেওয়া হয় ওই অংশগুলোতে ঘনত্ব বদলানো হয়, বিভিন্ন অংশে বিভিন্ন ঘনত্বের পলিমার ইউজ করা হয় যাতে একদম কাপড়ের মতো ফিল আসে। সবচেয়ে বড় কথা, এখানে বুননে বিভিন্ন পার্থক্য রাখা হয়, কোথাও অনেক বেশি জাল রাখা হয়, কোথাও অনেক বেশি ভেন্টিলেশন রাখা হয়, নানা রকমভাবে কোথাও সফট করা হয় জিনিসটাকে, কোথাও হার্ড করা হয়। সব মিলে কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময় একটা প্রোডাকশন এখান থেকে বেরোয়। এটা 2025 সালের শেষ দিকে তারা এই প্রোজেক্টটা শুরু করে। আরএপি প্রজেক্টটা শুরু করার পরে ওয়ার্ল্ড ওয়াইড কয়েকজন অ্যাথলেটের সঙ্গে এটা নিয়ে কাজ করে, তাদের পায়ের মাপ নিয়ে, তাদের কমফোর্ট হয় কিনা অমুক তমুক, কেউ কেউ এর একটা প্রোটোটাইপ নিয়ে প্র্যাকটিসও করেন। শেষ পর্যন্ত তারা একটা স্ট্যান্ডার্ডে পৌঁছায় যে এটা পরে ম্যাচ খেলা সম্ভব। এবং এখানেই আসে মজাটা যে এই প্রথম প্রোটোটাইপটা যেটা ম্যাচে ইউজ করা হবে সেটার জন্য এডিডাস বেছে নেয় তাদের একজন অ্যাম্বাসেডার কাভান সুলিভানকে দেওয়া হয় যে তোমার এই বুটটা, কাভান অনেক দিন ধরে এটা ট্রায়ালের সঙ্গে জড়িত ছিল, বারবার ট্রায়াল দিচ্ছে, ও এটা পরে প্র্যাকটিস করছে, ও যখন চরম কমফোর্ট ফিল করছে যে এটা আমি আগে যে বুট পরতাম এডিডাসের তার চেয়েও কমফোর্টেবল মনে হচ্ছে। এই জায়গায় পৌঁছানোর পরে তাকে ম্যাচ খেলতে দেওয়া হয়েছে যে ওকে তুমি এটা পরে ম্যাচ খেলাও। প্রথমবারের মতো সে সেই ম্যাচটা খেলছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এরই মধ্যে কাভান সিদ্ধান্ত নিচ্ছে সে হয়তো মৌসুমের বাকি আরও কয়েকটা ম্যাচ এই বুটটা পরে খেলবে। এবং আসতেছে ইউরোপের সিজনে আপনি হয়তো আরও কয়েকজন তরুণ তারকাকে বা সিনিয়র তারকাকে, এমনকি MLS সিজনেও আরও দু একজন তারকাকে, সেটা যদি লিওনেল মেসি হয় তাও অবাক হবেন না, লিওনেল মেসি ও এডিডাসের অনেক বড় অ্যাম্বাসেডার, ফলে তাকেও এই বুট অফার করা হতে পারে বা অলরেডি তার জন্য তৈরি হয়ে যেতে পারে। এখন এই বুটটার একটা বিশেষত্ব হচ্ছে প্রিসেপশন। আপনি শব্দটা খেয়াল করবেন, তারা কিন্তু প্রিসেপশন শব্দটা ইউজ করছে। র্যাডিক্যাল অ্যাথলেট প্রিসেপশন তাদের প্রজেক্টের নামই। এখন র্যাডিক্যাল হচ্ছে বৈজ্ঞানিক, অ্যাথলেট তো অ্যাথলেটই, রিসেপশন হচ্ছে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হবে। সাইজ বা কাস্টমাইজেশনটা ম্যাটার না। কাস্টমাইজেশন শব্দটাও তারা আর বলতেছে না, পার্সোনালাইজেশন। প্রত্যেকটা মানুষের জন্য পার্সোনালাইজেশন হবে বুট। সেটা কীরকম? আপনি যখন দুই পায়ে বুট পরেন, আপনি কি খেয়াল করছেন যখন আপনি বাজার থেকে কিনে বুট পরেন তখন দুই পায়ে অনুভূতিটা একটু দুই রকম হয়? এটা আপনার খেয়াল করার কথা, কারণ আপনার দুটো পা ঠিক হুবহু একরকম না। বিজ্ঞান বলে যে আপনার দুটো পায়ের মাপের মধ্যে সাধারণত 2.1 মিলিমিটারের মতো একটা পার্থক্য আছে। আবার আমি নিজে যেটা খুব সাফার করি, আমার পায়ের তালুটা অনেক চওড়া কিন্তু পাটা অতটা লম্বা না। ফলে আমি যখন একটা সাইজের বুট কিনি আমার দেখা যায় যে হয় সামনেটাই খুব টাইট হয়, তাহলে স্বচ্ছন্দে পেছনটা ঠিক থাকে, আর সামনেটা যদি স্বচ্ছন্দ করতে হয় তাহলে পেছনটা ঢলঢলে হয়ে যায়। মানে কোনো একটা নির্দিষ্ট সেট মাপের বুট আমার কখনো চলে না, বুট কেটস কোনো কিছু আমি পরতে পারি না। পৃথিবীর সব মানুষ কম বেশি এই ধরনের সমস্যা ফেস করেন, কারণ প্রকৃতি মানুষকে স্রষ্টা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাঠাচ্ছেন তা এরকম ছাঁচে বানানো না, প্রত্যেকের পা হাত আলাদা আলাদা। এডিডাস এই জিনিসটাকে মার্কেটে আনতে চায়, এটা শুধু অ্যাথলেটদের জন্য রাখতে চায় না, বরং ভেতরের খবর হচ্ছে এডিডাস আসলে অ্যাথলেটদের এই বুটটা স্থায়ীভাবে সরবরাহ করবে না। অ্যাথলেটদের জন্য যে কাপড়ের অংশটা রাখা দরকার ওই হাইব্রিড অংশটা থাকবে, প্রিন্টেড হবে, 3D প্রিন্টেড হবে, ওখানে হাইব্রিড একটা কাপড়ের অংশ থাকবে। আর অ্যাথলেটদের পায়ের ওই ঘাম শোষণ বা বায়ু চলাচলের জন্য কাপড়ের উপস্থিতি খুব জরুরি। কিন্তু আপনি শুধু ভাবেন একই আরামের বুট আপনি যদি দোকানে গিয়ে কিনতে পারেন, দোকানে আপনি গেলেন, ধরে নিন ঢাকা শহরে এডিডাসের একটা ফ্ল্যাগশিপ স্টোর আছে, আপনি ওখানে গেলেন, গিয়ে বললেন ডিজাইনটা পছন্দ করলেন, আর ডিজাইন আছে রাখা, ডিজাইনটা পছন্দ করলেন, এই ডিজাইনটা আমার পছন্দ। এবার আপনাকে একটা মেশিনের সামনে গিয়ে পা স্ক্যান করানো হলো, পা স্ক্যান করানোর পরে ওখানে এআই আপনার সামনে কিছু কোশ্চেন দিল, আপনি এটা পরে কি করবেন
এরপরে খেলাধুলা করলে কোথায় খেলাধুলা করবেন, কী খেলা, কোন পজিশনে খেলবেন, কী করবেন, এগুলো সব বিস্তারিত দিলাম। তারপরে মুহূর্তের ভিতরে আপনার সামনে ওটার একটা প্রোটোটাইপের ডিজাইন সে কম্পিউটার স্ক্রিনে দেখালো। আপনার পছন্দ হলো, আপনি ওখানে অর্ডার সাবমিট করলেন। 1-2 ঘন্টা পরে আপনার হাতে বুট তুলে দেওয়া হলো, আপনার পার্সোনালাইজড বুট, নট কাস্টমাইজ। এই যে পৃথিবীতে কাস্টমাইজেশন করা বুট অলরেডি কিন্তু সব খেলোয়াড়রা পরে, কিন্তু বড় খেলোয়াড়রা মেসি পরে, নেইমার পরে, রোনালদো পরে, এটা কাস্টমাইজ বুটই পরে। কিন্তু কাস্টমাইজ বুটের সঙ্গে এই পার্সোনালাইজ বুটের পার্থক্য কি? কাস্টমাইজ বুটে মূল ফরম্যাটটা, মূল কাঠামোটা একই থাকে সবার জন্য। ওই ৯ নাম্বার যে ফরম্যাটটা, ওটা মেসিকেও যেটা পড়তে হয়, নেইমারকেও সেটাই পড়তে হয়। মূল ফরম্যাটটা চেঞ্জ হয় না। কিন্তু এখানে মূল ফরম্যাট পর্যন্ত, মানে সোলের তলা পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে আপনার প্রয়োজন অনুযায়ী। কারোর ফ্ল্যাট ফুটেড থাকে, তখন কি করতে হয়? যদি ফ্ল্যাট ফুটেড বড় অ্যাথলেট হয়, যেমন শোয়েব আক্তার ছিলেন বা উসাইন বোল্ট, তাদের জন্য আবার এডিডাসকে আলাদা করে কাঠামো বানাতে হয়। এখানে প্রত্যেকে শোয়েব আক্তার, প্রত্যেকে উসাইন বোল্ট রে ভাই। আপনি দোকানে যাবেন, দোকানে গিয়ে আপনার ফুট কেমন, ফ্ল্যাট ফুট না হলেই যে সবার পায়ের নিচের ভাঁজটা একই রকম ডিপ তা তো না। আমার নিজেরই যেমন ফ্ল্যাট ফুট না, তারপরেও ভাঁজটা খুব কম, ফলে আমার একটু ওই জায়গাটা উঁচু একটা বুট হলে অস্বস্তি হয়, ওই জায়গাটা আরেকটু নিচু হলে স্বস্তি হয়। এটা আমার পায়ের কথা বলতেছে, আমি নিশ্চিত আপনার পায়েও এরকম বিশেষ কিছু ঘটনা আছে। এডিডাসের পরিকল্পনা হচ্ছে যে মূলত অ্যাথলেটদের বাজার না, অ্যাথলেটদের এখানে বিজ্ঞাপনের ফেস হিসাবে ইউজ করা, জিনিসটার হাইপ হিসাবে ইউজ করা, জিনিসটার প্রথম ইউজার হিসাবে ব্র্যান্ডিং করা। মূলত সারা পৃথিবী জুড়ে তারা এটা মাস প্রোডাকশনে যেতে চায়। সে প্রোডাকশনটা নানাভাবে হতে পারে, হয়তো ছোট শহরগুলোর ক্ষেত্রে সিস্টেম হবে যে পুরো দেশে একটা কারখানা, ওই অর্ডার দেওয়া হবে, পরদিন ডেলিভারি নিতে হবে। আর টিউইয়র্কের মতো শহরগুলোতে আপনি ওয়েট করেন, 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এখনো পর্যন্ত তাদের মূল প্রতিবন্ধকতা হচ্ছে যে এখনো পর্যন্ত এই বুটটা প্রিন্ট করতে 8 ঘন্টার মতো সময় লাগতেছে। ওরা এটাকে 2 ঘন্টায় নামায় আনতে চায় আগামী 2 বছরের মধ্যে, যে 2 ঘন্টার ভিতরে প্রোডাক্টটা কাস্টমারকে দেওয়া হবে। আর যারা অর্ডার করে পরদিন নেবেন তাদের কথা তো আলাদা। এখন ঘটনা হচ্ছে আপনি 2030 সালে চলে যান। 2030 সালে আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে বসে এডিডাসের একটা ফ্ল্যাগশিপ স্টোরে গেলে আপনি আপনার মন মতো একটা বুট বের করে নিয়ে আসতে পারতেছেন, যে বুটটা একেবারে আপনার জন্য তৈরি। পৃথিবীতে আর কেউ ওই বুটটা পরে স্বচ্ছন্দ বোধ করবে না, আর কেউ ওই বুটটা পরতে পারবে না। এই বুটটা আপনার জন্য তৈরি। আপনি তখন ওই বুটটা ধরে একবার কি ভাববেন যে এই বুটটার প্রথম ভার্সনটা কবে পৃথিবীতে ইউজ হয়েছিল, কবে পৃথিবীতে এই জিনিসটা প্রথম প্রকাশ্যে ইউজ হয়েছিল? তখন নিশ্চয়ই আপনি কাভান সুলিভানের কথা ভাববেন, কাভান সুলিভানের পরা এই বুটটার কথা ভাববেন। আর তখন আপনার ভাবতে হবে যে সুলেভানের পায়ের ওই বুটটায় বাংলাদেশের পতাকা ছিল। এই যে পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে যাওয়া একটা বুট, একটা প্রযুক্তি, এই প্রযুক্তিটার প্রথম প্রোটোটাইপটা বাংলাদেশের পতাকা ছিল। কত বড় একটা গর্বের ব্যাপার, কত বড় একটা গর্বের ব্যাপার, আপনি জাস্ট বুকে হাত দিয়ে চিন্তা করেন। আজকে আপনি আইফোন ইউজ করেন, আজকে আপনি ম্যাকবুক ইউজ করেন, আজকে আপনি কত দামি দামি গ্যাজেট ইউজ করেন। আপনি যদি জানতে পারেন যে পৃথিবীর প্রথম আইফোনটা যখন বের হয়েছিল, প্রথম আইফোনটা যে স্টিভ জবস বানাইছিলেন, এটা যার জন্য বানাইছিলেন তার ওই আইফোনে বাংলাদেশের পতাকা খোদাই করা ছিল, কেমন অনুভূতি হবে চিন্তা করেন। আজ থেকে 10 বছর পরে তো পৃথিবী ওই জায়গায় চলে যাবে। পৃথিবীর সবাই, সব কোম্পানি, নাইকি, পুমা, সবাই তখন এই রেডিমেড মানে পার্সোনালাইজ বুট দোকানে বসে অর্ডার করতেছে, তাৎক্ষণিক বানায় দেওয়া হচ্ছে, এই বুটের জগতে চলে যাবে। তখন আপনি ওখানে বসে গর্ব করে বলতে পারবেন, সালা দেখছিস এই বুটটা আজকে সবাই পড়তেছে, এই বুটের প্রথম কপিটায় বাংলাদেশের পতাকা আঁকা ছিল, পতাকা খোদাই করা ছিল। আর সেই কাজটা করছিল এই কাভান সুলেমান, বলে দিছিল যে আমার 3 দেশের 3টা পতাকা ওখানে খোদাই করা থাকবে। আজকে এটা বাংলাদেশের জন্য আমি মনে করি একটা উৎসব করার দিন। কাভান কোয়েন অলরেডি তাদের 2 ছোট ভাইরে বাংলাদেশে পাঠায় দিচ্ছে। আমি জানি ইতিমধ্যে একটু টানাপোড়েন চলতেছে। রোনান ডেকলান যে মানের খেলোয়াড়, ওরা হয়তো ইউএস বয়সভিত্তিক দলের জন্য ফাইট করতে পারত, না করলেও এই বাংলাদেশে আসার কথা ছিল না। কিন্তু এরা 4টা ভাই বাংলাদেশ পাগল। এটা আমি আমার বহু কন্টেন্টে বিস্তারিত গল্প বলছি, ওই যে বললাম কন্টেন্টটা আবার দিয়ে রাখতেছি, আপনারা সেখানে দেখবেন এরা 4 জন ফ্যানাটিক বাংলাদেশ নিয়ে। সেটা হচ্ছে ওই নানির কারণে, ওদের নানা বড় জার্মান বিজ্ঞানী, ওদের নানা এবং নানি, ওনারা দুজনই বাংলাদেশ বলতে পাগল। স্বাভাবিক, ওদের নানি তো নিজে বাংলাদেশের মানুষ, আর ওনারা 2 জন বাংলাদেশের মুক্তিযুদ্ধের গর্বিত সৈনিক। কেডেন হার্ট নিজেও কিন্তু ওই বাল্টিমোর ব্লকেডের খুব বড় সৈনিক ছিলেন। উনি বিজ্ঞানী মানুষ, ইউনিভার্সিটির ক্লাস ছেড়ে বেরোয় গিয়ে উনি ওখানে রীতিমতো ও আন্দোলনে মিছিলে অংশ নিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলন ছিল, সেখানে অংশ নিয়েছেন। আজকে তাদের নাতিরা বাংলাদেশের পতাকাটা কোথায় ওড়াচ্ছে?
দুই ভাই সুলেমান অলরেডি রোনান ডেকলান বাংলাদেশ যুব দলের হয়ে খেলছে, তাদেরকে বাংলাদেশ ন্যাশনাল টিম যাতে পায় সেই নিশ্চিতকরণের কাজটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তারা যদি কোনো গাফিলতি করে এই দুটো ছেলেকে মিস করে, এটা বাংলাদেশের ঐতিহাসিক মিস হবে। কুইন কাভান প্র্যাকটিক্যাল কারণে হয়তো আর বাংলাদেশের খেলতে পারবে না, কিন্তু ওরা দুই ভাই বাংলাদেশ দেশটাকে নিয়ে এত সেলিব্রেট করে, এত বেশি উচ্ছ্বাস প্রকাশ করে, এটা বর্ণনাতীত। সম্ভবত রোনান ডেকলানের চেয়েও বেশি ওরা দুই ভাই এটা নিয়ে ব্যস্ত থাকে। ইনফ্যাক্ট বাংলাদেশের সঙ্গে ওদের যে রিলেশন আছে, এটা প্রথম প্রকাশ্যে আনে কিন্তু এই কাভান। কাভান একটা রেস্টুরেন্টে বসে ইন্টারভিউ দিচ্ছিল, সেটা করতে গিয়ে নাকি কুইন। যাই হোক, এই দুই ভাইয়ের যে কোনো এক ভাই প্রথম ব্যাপারটা প্রকাশ্যে আনে, কিন্তু দেরি হয়ে গেছে ওদের কাছে ব্যাপারটা পৌঁছাতে পৌঁছাতে। ততক্ষণে ওরা ইউএসের হয়ে খেলে ফেলছে, ততক্ষণে এরা অন্য জগতে ঢুকে গেছে, কিন্তু ওরা দেরি করেনি। ওদের দুই ভাইকে পাঠায় দিছে, ছোট দুটোকে। ছোট দুটো এখন বাংলাদেশের হয়ে খেলতেছে, বাংলাদেশের হয়ে অলরেডি যুব দলের হয়ে খেলে ফেলছে। এখন আমাদেরকে তাদের জাতীয় দলের হয়ে খেলা দেবে। আমাদের বলতে হবে যে এই সেই দুই সন্তান যাদের নানি একসময় বাংলাদেশের জন্য যুদ্ধ করছে, এই সেই দুই ভাই যাদের বড় ভাই বাংলাদেশের পতাকা বিশ্বের প্রথম একটা প্রযুক্তির গায়ে খোদাই করাইতে বাধ্য করছে। আমরা সারা জীবন এই কৃতজ্ঞতা প্রকাশ করে যাব। আমরা বলে যাব যে কাভান সুলেমানই বাংলাদেশ, কাভান সুলেমান যে বুটটা পরে নামে ওটাই বাংলাদেশ, এই জিনিসটা বলে যাব। আমি পার্সোনালি কাভানের কারণে একটা সিদ্ধান্ত আজকে নিলাম, সেটা হচ্ছে এমএলএস তো দেখি গত বছর থেকে গত 2 মৌসুম প্রতিদিনই অলমোস্ট মিয়ামির খেলা থাকলে প্রতি সকালে উঠে এমএলএস এর খেলা দেখে আমার সঙ্গে টাইমটা খুব ম্যাচ করে। আমার রাত জেগে খেলা দেখতে কষ্ট হয়, ফলে ইংলিশ লিগ বা বুন্দেস লিগার খেলা দেখতে পারি না একদমই। লা লিগার কিছু ম্যাচ দেখি আর ভোরবেলায় এমএলএস এর কিছু ম্যাচ দেখি। এবার আমি দলটা বদলায় ফেললাম রে ভাই, এবার দলটা বদলায় ফেললাম। এই জীবদ্দশায় প্রথম লিওনেল মেসির প্রতিপক্ষ কোনো দলকে নিজের দল হিসাবে বেছে নিলাম। যতদিন পর্যন্ত কাভানরা কোনো ভাই ফিলাডেলফিয়ার হয়ে খেলতে থাকবে, এমএলএসে আমার দল ফিলাডেলফিয়া ইউনিয়ন। তাতে যদি মিয়ামির মুখোমুখিও তারা হয় টাইটেল ডিসাইডিং ম্যাচে, তাও আমি ফিলাডেলফিয়া ইউনিয়ন। আজ থেকে আমি আর লিওনেল মেসি না। এই কথাটা আমি এই কারণে খুব জোর গলায় বললাম। একদিন জামাল ভাই আমার প্রশ্ন করছিল যে তুই বলতো যদি বাংলাদেশ কোনোদিন বিশ্বকাপে যায় তাহলে কি বাংলাদেশের এই বাড়ি বাড়ির ছাদে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উঠবে? আজকে আমি সূচনাটা করলাম। বাংলাদেশ যেদিন গ্লোবাল মঞ্চে প্রতিনিধিত্ব করবে, সেদিন আমরা সবাই মেসি রোনালদো সব কিছু বলে যাব। এটা এবছর এমএলএস থেকে হয়ে যাক। এবছর এমএলএসে আমি মেসির প্রতিদ্বন্দ্বী। এবছর এমএলএসে মেসির বাকি ম্যাচগুলোতে গোল দেখতে চাইবো, জয় দেখতে চাইবো, কিন্তু ফিলাডেলফিয়াকে আর ছাড়ায় যেতে দেখতে চাইবো না। আমাদের পুরো বাংলাদেশের দল এবার ফিলাডেলফিয়া, বাংলাদেশের প্রতিনিধি একজন কাভান সুলেমান। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।